চলো আজ পরীক্ষা শেষ আমার, চলো শেষ আমার ফলাফল। সারা বছর তো পড়াশোনা করতাম না। আমার মা আমার বাবা দুজনেই টিচার ছিলেন। তারা বলেছিলেন যে অন্তত ফেল করো না। তোর পরীক্ষাটা আমার হয় যে এবারে কোকে কি করবে রূপম? হাওয়ায় পা আমার, হাওয়ায় পা আর বাতাসে আমার বিশ্বাস। ও তুই ফার্স্ট বয় হতে? তুই কি এখনো ফার্স্ট বয়? মানে তোর গান বাজনায় তুই তো ফার্স্ট বয়। আমি এখন তো আর ওই মানে ট্র্যাডিশনাল পড়াশোনা ওইসব আর ওরকম ভাবে বিশ্বাসই করি না। ওই মুহূর্তটায় আমি যতটা খারাপ আমি ততটাই খারাপ। দেবুদার কাছে শুধু আমি না, আমার কাজ পৌঁছে যায়। সেই জিনিসটা কি আদৌ কোনোদিন হতে পারবো? The Wall presents Rockbuzz by Rupam Islam, powered by Dollar. Where the change? চলো আজ পরীক্ষা শেষ আমার, চলো আজ পরীক্ষা শেষ আমার, চলো শেষ আমার ফলাফল। লা 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 লা। চলো আজ কিনবো স্বাধীনতা, জড়িয়ে অনেক চোখের জল। লা 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 লা। দ্য ওয়ালের নিবেদনে রকবাজ এই পডকাস্ট নিয়ে আরেকবার ফেরত এলাম, এবং কেউ কেউ আন্দাজ করে ফেলেছে কিনা জানি না, আজকে আমি এখানে একা নেই। আমার সঙ্গে আছেন আমার অন্যতম গুরু দেবুদা, শ্রী দেবজ্যোতি মিশ্র। এবং দেবুদা, এই যে গানটা গাইছিলাম এটা একদম আমার প্রথম জীবনের গান। হ্যাঁ, গানটার এই যে লাইনগুলো বেছে নিলাম তার কারণ এখন পরীক্ষার ফলাফলের সময়, মানে একের পর এক শিক্ষা দীক্ষার জগতের যে সমস্ত পরীক্ষা সেসব পরীক্ষার রেজাল্ট আউট হচ্ছে। তো এই সময় তো সবারই মোটামুটি বুক দুরু দুরু করে। তোমার কিরকম অভিজ্ঞতা, কিরকম ছিল? পরীক্ষাকে কতটা ভয় পেতে বা ফলাফল নিয়ে কতটা ওয়ারিড থাকতে? ফলাফল নিয়ে তো আমি ওয়ারিড থাকতাম না। আমার পিতৃদেব মা থাকতেন। আচ্ছা। পিতৃদেবও ছিলেন না। পিতৃদেব শেক্সপিয়ার নিয়ে আছে, পিতৃদেব বেটোফেন নিয়ে আছে, পিতৃদেব আমির খান নিয়ে আছে, ওস্তাদ আমির খান বা রেগুল আমার নিয়ে আছে, আলী আকবর খান নিয়ে আছেন। বাজনা যদি বাজাচ্ছ ভালো বাজাচ্ছ, ঠিক আছে, কিন্তু মানে মাতৃদেবী তিনি মানে ভীষণ ভাবে ছিলেন। আমাদের বাড়ি পড়াশোনার বাড়ি, মানে কাকা ইংরেজি পড়াতেন প্রেসিডেন্সিতে, সুতরাং সেরকম একটা বাড়ি আছে। আর আমার খুবই খারাপ রেজাল্ট হতো সারা জীবন। আই ওয়াজ নেভার এ গুড স্টুডেন্ট, কিন্তু গোটা স্কুলে সারাক্ষণ দেবজ্যোতি। রমানাথ রায়, তুই জানিস বাংলা সাহিত্যের রমানাথ রায়, তিনি ছিলেন আমার বাংলা শিক্ষক। আচ্ছা। দিতেন 36, কিন্তু খাতাটা নিয়ে পুরো খাতাটা বলতেন এই বুদ্ধের ব্যাপার নিয়ে দেবজ্যোতি লিখেছে, এই লেখাটা তোমাদের শোনাই, কিন্তু বানান আর এগুলোর জন্য 36। সুতরাং আমি এটা জেনেই গিয়েছিলাম ছাত্র মোটেই সুবিধের নই আমি, আর এটা পাবো, এটা নিয়ে আমার যে খুব একটা বুক দুর্ভোগ হয়েছে এটা কখনো হয়নি। আমার অ্যাকচুয়ালি আমাদের সময়ে যেটা, সে সময় বলতে কারোরই হতো না ফার্স্ট বয় ছাড়া। কিন্তু এইটাই আমার জীবনে, পড়াশোনার জীবনে একটা প্রোগ্রেস হয়েছিল। মানে প্রোগ্রেসটা মূলত ইন্সপায়ার্ড বাই রেজাল্টস ইন মাই মিউজিক স্কুল। মানে মিউজিক স্কুলের যে পড়াশুনো বা পরীক্ষা দেওয়া, যখন বাণীচক্রে ভর্তি হলাম তখন সেখানে খুব ভালো রেজাল্ট করলাম, এবং তারপরে মাকে জিজ্ঞেস করলাম যে এখানে এত ভালো রেজাল্ট করেছি, এটা কি পড়াশোনা স্কুলেও সম্ভব করা? তো মা বললেন যে হ্যাঁ নিশ্চয়ই, যদি তুমি মন দিয়ে করো তাহলে নিশ্চয়ই হবে। আসলে আমার বাড়িতে পড়াশুনো নিয়ে কোনো আলাদা করে প্রেশার ছিল না। আমার মা আমার বাবা দুজনেই টিচার ছিলেন, এবং তারা বলেছিলেন যে অন্তত ফেল করো না, অন্তত পাশ করে, কারণ ফেল করে যদি ওই গার্জিয়ানস কল বা ওই জাতীয় কিছু হয় তো আমরা যাব না, তো ওখানে ওই ক্লাসেই তুমি থাকবে, তাতে আপত্তি নেই, কিন্তু বাঁচাতে আমরা যাব না, ফেল না করলেই ভালো, এই পর্যন্ত। আর সারা বছর তো পড়াশোনা করতাম না। তারপরে ওই গানের স্কুলে যখন রেজাল্টটা ভালো হলো, তখন ওই রেজাল্টটাকে আমি ভাবলাম যে তাহলে পড়াশোনায় কনভার্ট করলে হয়। তো একটা শখের ব্যাপার যে আচ্ছা ঠিক আছে, তখন পড়াশুনো ভালো করে, এবং ওই আলটিমেটলি তুমি যেটা বললে যে
প্রথম ছাত্র, ফার্স্ট বয়, সেটা হতে পেরেছিলাম। ও তুই ফার্স্ট বয় হতে পারিস? তুই তো এখনো ফার্স্ট বয়, মানে তোর গান বাজনায় তুই তো ফার্স্ট বয়। না 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 না, ওইটা একটা অন্য ব্যাপার, ওটা একাডেমিক। ওইটা হয়েছিলাম যে একটা পুরস্কার পাবো, স্টেজে উঠবো। স্টেজ তোকে ওই রকম ভাবে অ্যাট্রাক্ট করতো সবসময় আমার ছোটবেলা থেকেই। হ্যাঁ। কিন্তু আনফরচুনেটলি আমি প্রথম হওয়া শুরু করলাম, তার প্রথম হয়েছি, তারপর আবার দ্বিতীয় হয়েছি, মানে প্রথম দ্বিতীয় এইরকম একটা, ওই প্রথম দ্বিতীয় তৃতীয় এই ভালো ছেলেদের মধ্যে একজন হয়ে গেলাম। কিন্তু হয়ে যাওয়ার পরে আমাদের স্কুলে আর 2 বছর ছিল, ক্লাস 8 থেকেই আমার অগ্রগতি শুরু হলো। সেই বছরগুলোতে আর পুরস্কার দেওয়াই হলো না, মানে অনুষ্ঠানই হলো না। কোনো গন্ডগোল হয়েছিল স্কুলে কিছু, যার জন্য এই অনুষ্ঠানই হয়নি, আর স্টেজে উঠে আমার পুরস্কার নেওয়া হয়নি। এবং কিন্তু একটা জিনিস কি বলতো, সেটা হচ্ছে যে এইটা মানে ওইটা ওই একটা হয়ে গেছিল গানের স্কুলে ভালো রেজাল্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে এটা হয়ে গেছিল, কিন্তু আলাদা করে এইদিকে করতেই হবে, না করলে একটা মুশকিল হয়ে যাবে, সেই ব্যাপারটা আমার বাড়ির থেকেই ছিল না। এবং আমি এখন তো আর ওই মানে ট্র্যাডিশনাল পড়াশুনো ওইসব আর ওরকম ভাবে বিশ্বাসই করি না। মানে আমি তো পড়িয়েছি, কাজেই আমি তো অন্য পক্ষে গেছি, এবং অন্য পক্ষে গিয়ে আমার মনে হয়েছে যে যদি প্রকৃতির কাছ থেকে শিক্ষা নেওয়া যায়, যদি সাহিত্যের কাছ থেকে নেওয়া যায়, সঙ্গীতের কাছ থেকে নেওয়া যায়, তার থেকে বড় শিক্ষা আর কিছু নেই। এবং এখন আমি যেটা করি, নিজেকে চ্যালেঞ্জ করি এবং পরীক্ষায় বসি। ফসেলস এতদিন করে করে আমার কাছে ওই মঞ্চটা জলভাত হয়ে গেছে, তাই জন্য আমি তারপরে এই ধরো 12 বছর আগে আমি একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করলাম, যেটা তোমাকে পাশে বসিয়ে সেটা নিয়ে আমি বর্ণনা দেওয়ার কিছু নেই, বরং আমার থেকে ভালো বর্ণনা তুমিই দিতে পারো, দিয়ে থাকো। সেটা হচ্ছে একক একটা, হ্যাঁ। এবং সেটা আমার কাছে পরীক্ষা, কারণ সেখানে আমার আশেপাশে কেউ নেই। আমি তো একটা একক জাস্ট শেষ করলাম, আরেকটা একক 31 তারিখে আছে কলা মন্দিরে, অবশ্যই এসো। হ্যাঁ, সবাইকে বলতে চাই যে গত একক আমার যেটা ছিল 19 এপ্রিল, একটা অবিস্মরণীয় তারিখ, এবং সেটার সঙ্গেও দেবুদা জড়িত। তো সেই তারিখের অনুষ্ঠান জিডি বিড়লা সভাঘরে, দুর্দান্ত। সেই অনুষ্ঠানের পরে আমি বাড়ি এসে আমি আমার ফোনটা খুললাম, এবং ফোনটা খুললে কটা মেসেজ পেয়েছি? 27টা। আমি 27টা মেসেজ পেয়েছি একজনের কাছ থেকে, তিনি আর কেউ নন, দেবজ্যোতি মিশ্র। দেবুদা, এটা কি ব্যাপার? আর 27টা মেসেজ আসলে আমি দেখছিলাম, আমি জয়দার পাশে বসেছিলাম, জয়দা তারপর উঠলেন, তারপর জয়দা এটা যেতে হয়েছিল, কোথাও গেছিলেন। আমি প্রতিটি মোমেন্ট, মানে আই ওয়ান্টেড টু রেকর্ড। শোন, আমি জীবনে এরকম দুটো জিনিস করেছি, সেটা হচ্ছে একটা হচ্ছে লিখেছিলাম, প্রত্যেকটা মোমেন্ট লিখেছিলাম, এতটার সময় এতটা, এতটার সময় এতটা, এতটার সময় এতটা। সেটা হচ্ছে কিশোরী আমনকরের গান শুনে আমি আমার প্রেমিকাকে, যে এতটার সময় এই ঘটনাটা ঘটলো, এতটার সময় এই ঘটনা ঘটেছিল, এটা করেছিলাম। আর তোর এককে আমার ওই মুহূর্তগুলো, ওই যে এক এক করছিস, আমি না তোর একক নিয়ে আমি কথা বলছি না। তখন আমি এইটা বলে রাখতে চাই, আমি এটা বলতে চাই যে আমার একটু পৃথিবীতে যাওয়া, যেরকম ভাবে যাওয়া হয় আর কি, বিশ্বভুবনের কাছে যাওয়া হয়, এবং আমি সেখানে গিয়ে বিভিন্ন রকম মিউজিক্যাল থিয়েটার এগুলো সমস্ত দেখি, এবং বিভিন্ন পারফরমেন্স দেখি। আমাদের ভারতবর্ষে আমার মনে হয় না যে এইরকম একক, মানে এইরকম একা একটা মানুষ এত মিনিংফুলি, এত সিগনিফিকেন্টলি আমাদের সময়কে, আমাদের সময়ের আগে, প্রাচীন সময়কে, প্রাচীন বটবৃক্ষকে সামনে নিয়ে আসছেন, গাইছেন, এই সময়ের সোশ্যাল কমেন্ট্রি গানের মধ্য দিয়ে আসছেন, কখনো প্রত্যক্ষ কখনো পরোক্ষ, এবং সেগুলো যে সাংঘাতিক মুহূর্ত। আমার মনে হয় এই মুহূর্তগুলো প্রত্যেককে আমি বলবো দেখতে, এবং আমার প্রত্যেকবার তোর পরীক্ষা দিস না, আমি পরীক্ষা দিই। তোর পরীক্ষাটা আমার হয় যে এবারে তোকে কি করবে রূপম, পাশ করবে, ভীষণ ভালোভাবে পাশ করবে, কতটি পাশ করবে। কেন তার আগে আমি এটা দেখেছি, আমি একটা মুগ্ধতা এবং একটা বলতে পারিস তোর হয়ে আমার রেজাল্ট পাওয়ার ফল প্রকাশের মতো করে আমি দেখি। এই জন্যই আমি বলেছিলাম যে আমার অন্যতম একজন গুরু। এবার আপনারা বুঝতে পারছেন যে কেন বলেছি। আমি ভাবি যে কি করে
আগের মুহূর্তগুলোকে পার করে গিয়ে একজন ক্রমান্বয়ে অতিক্রম করে যাচ্ছে তাকে। আমি কেঁদে ফেলি, আমি উত্তেজিত হয়ে যাই, এবং আমার বয়স তখন 12, 14, 18, 19, 20 ওই বয়সে আমি চলে যাই, এবং আমি তখন হাততালি দিতে থাকি, আমার অঙ্গভঙ্গি হতে থাকে, এবং সেটা ওখানে সবচেয়ে অল্প বয়সী যে ছেলেটি মেয়েটি তার মতোই হয়। এবং সেইটা আমার মনে হয় যে সেইটা তোর যে একক, সেটা আমার কাছে মনে হয়েছে যে সাংঘাতিক একটা এত গভীর, এত ভালো লাগার। এবং তখন আমার তখন মনে হচ্ছে আমার আর কিছু করার নেই, যে আমি তখন প্রত্যেকটা মোমেন্টকে জাস্ট রূপম ইসলাম ওখানে কেউ নয়, আমি রূপম ইসলামকে পাঠাচ্ছি না, আমি পাঠাচ্ছি আমাকে, যে এই মুহূর্তটা তোমার ভালো লেগেছিল, এই মুহূর্তটা তোমার ভালো, আমি শুধু রূপম ইসলামটার দেওয়া রয়েছে, আমি ওখানে পাঠিয়ে চলছি সমানে। কেন তুই বুঝতে পারবি না, তুই ওই মুহূর্তগুলো তৈরি করছিস। আমাদের জবনে বন্দিতেই বলতে পারবো আমরা যে রূপম তখন বললেন 9টা 12তে উনি এটা বললেন, 8টা 11তে উনি এটা বলেছিলেন, উনি বললেন, উনি গাইলেন, উনি অঙ্গভঙ্গি করলেন, উনি এটা করলেন। এইগুলো আমার কাছে মনে হয়েছে যে দুটো জিনিস হয়, একটা ওই রকম ব্রিলিয়েন্স আমি আমার ছেলে মেয়েদের সবাইকে বলি, এবং সেটা আমি দুঃখ পাই। আমি বলি যে তোমরা চোখের সামনে তোমাদের কি হয়, বাড়ির কাছে আরশিনগর, তোমরা সেটা ফেলে তুমি দেখতে যাচ্ছ, এটা যাও। আজকেও আমি বলেছি তাদের, তোমরা রূপমের একক দেখতে যাও, তোমরা যেভাবে তোমাদের জন্য তোমাদের জীবন বদলে যাবে, গান বদলে যাবে, ভাবনা বদলে যাবে, পারফরমেন্স বদলে যাবে, এগুলো বলি আমি। এবং আমি যে যাই, আমি প্রত্যেকবার আমি বলছি নতুন প্রাদ দাও কান সখা বত, যে আমি নতুন জন্ম নিয়ে ফিরি। এবং আমার মনে হয় যেভাবে তুই ইন্সপায়ার করিস, আমাদের প্রত্যেককে করিস, আমি আমাকে যেভাবে করিস সেটা তো আমি তুলনাহীন। ওই রকম একটা এককের অনুভূতি, এবং তোর হয়ে বারবার করে পরীক্ষা দেওয়া। এই যে বলছি এখন তুই বুঝতে পারবি যে আমার ভেতরে একটা পরীক্ষা হচ্ছে, যে 31 তারিখে আবার কি পরীক্ষা দেখবো। আমার খালি মনে হতে থাকে যে আমার যে জায়গাগুলো হতে থাকে ও রিপিটেটিভ না হয়ে যায়, ও যেন কেন ও যে স্ট্রাগল করছে। তোমার সব থেকে পছন্দের গানটা আমি বহুদিন গাইনি, হ্যাঁ, দেওয়ালি পি। এবারে আমি গাইবো, কথা দিচ্ছি, এবারে আমি গাইবো। এবং আগের বার আমাকে রূপসা স্পেশাল রিকোয়েস্ট করেছিল যে এখনো তোমায় দেখানো বাকি, যে গানটা বাবার মৃত্যু দশা নিয়ে আমার লেখা, সেই গানটা গাইতেই হবে। কিন্তু সময়ের অভাবে, যেহেতু আমি একটু বেশি গেয়ে ফেলি, বেশি কথা বলে ফেলি মাঝখানে, যার ফলে সময়ের ঠিক হিসেব থাকে না। যেমন এবারেই প্রথম অর্ধটা, যেটা আমার 1.5 ঘন্টা করার কথা, সেটা 2.5 ঘন্টায় গিয়ে দাঁড়ায়। তার ফলে অবশ্যই কাঁচি চলে, এবং এই গানটা যেটা রূপসার স্পেশাল রিকোয়েস্ট ছিল সেটাও বাদ হয়ে যায়। ওটাও তোমার খুব প্রিয় গান, দারুণ দারুণ দারুণ, দুর্দান্ত। তো এই সবগুলো আর কি। আমাকে একটা কথা বল, যেটা আমার ভীষণভাবে আমার জানান না, আমি আমার মতো করে তো একটা আমার ভেতরে এটা রয়েছে, সেটা হচ্ছে যে ঠিক ওই মুহূর্তে কি তৈরি হয়। একটা আমি ধরে নিলাম কিবোর্ডটা বাজছে, কিবোর্ডটা এরকম বাজছে, বা কতটা কি শুনবো সেগুলো চেঞ্জ হয়ে যেতে পারে, এত বছরের যে পারফর্মার সেটা চেঞ্জ করে দিতে পারে। কিন্তু ওই মুহূর্তে যে তুই যে এই পৃথিবীটাকে যে দেখছিস, কিছু ইনফরমেশন তোর কাছে আছে, কিছু নেই, কিছু ওই মুহূর্ত তৈরি করে। ওই মুহূর্তে তুই কার, সম্পূর্ণভাবে তুই কার? তুই কি সময়ের সন্তান সেই মুহূর্তে, নাকি তুই ওই মঞ্চ, না অডিয়েন্স, না পিপল, সারা পৃথিবী, নাকি বিশ্বটা তৈরি করছিস তুই? ওই মুহূর্তটায় কোনো আড়াল থাকে না। ওই মুহূর্তটায় আমি যতটা ভালো ততটাই ভালো, আমি যতটা খারাপ আমি ততটাই খারাপ। কোনো রকম কৃত্রিমতা ওই মুহূর্তে রাখলে পরে আর একক হবে না। আমি যেটা মনে করি সবসময়, যে কবি, শিল্পী, সাহিত্যিকদের যদি তারা আড়াল রাখেন, তাহলে তারা পারফেকশনে, পারফেক্ট শিল্পে কখনোই পৌঁছতে পারবে। সেখানে পারফেকশনটা খুব একটা লঘু শব্দ। যেটা আমি তোমার সঙ্গে রেকর্ড করতে গিয়ে আমি যেটা খুঁতখুত করি, সেটা এককে হবে না। যেটা সবাইকে জানাতে চাই, যে দেবুদার সঙ্গে রেকর্ড করতে গিয়ে, বা যে কোনো সঙ্গীত পরিচালকের সঙ্গে রেকর্ড করতে গিয়ে আমি অত্যন্ত খুঁতখুত করি। এটা যখন সঙ্গীত পরিচালকরা অ্যাপ্রুভ করে দেন যে এটা হয়ে গেছে, কিন্তু তারপরেও আমি গিয়ে আবার সেটা বলি, না আরেকবার গাইবো,
না আরেকবার গাইবো। এতে অনেকে খুব রেগে যান, দেবুদা নিজেও খুব অনেক সময় খুব মানে খুব রসিকতার মেজাজে চলে যায় যে এটা তো কোনো দরকার ছিল না, কিন্তু রূপম ইজ ডুইং। তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে আমার রেকর্ডিং এর সত্তা। আর এককের সত্তাটা হচ্ছে পুরোপুরি ওই জীবন আমার কাছে এখনো লুকিয়ে আছে, জীবন কি সময়ের দাস, হাওয়ায় পা আমার হাওয়ায় পা, আর বাতাসে আমার বিশ্বাস। এই এককে আমার বিশ্বাস, এককের যে বাতাস তাতে আমার বিশ্বাস। নইলে আমি কি দেবুদার মতো শিল্পীর সামনে আদৌ ওই মঞ্চে দাঁড়াতে পারতাম? গান গাওয়া তো দূরের কথা। আমি একটা ছোট্ট গল্প বলে আজকের অনেকক্ষণ কথা বলছি, আমরা আজকের এপিসোডটা শেষ করব। এটা খুবই ইন্টারেস্টিং এই গল্প, সবার জানা উচিত। জিডি বিড়লা সভাঘর যেখানে অনুষ্ঠানটা হলো, সেখানেই আমি প্রথম দেবুদাকে দেখেছিলাম একজন শ্রোতা হিসেবে। তখনও ফ্যান হইনি, কাজেই ফ্যানটা আমি এই শব্দটা বললাম না। একজন শ্রোতা, একজন দর্শক হিসেবে আমি দেখছি যে একজন মানুষ অত্যন্ত প্রাণবন্ত, অত্যন্ত ছটফটে। হ্যাঁ, দেবুদার সঙ্গে কথা বললেও যেটা আমরা খেয়াল করি যে এনার্জিটা চুইয়ে চুইয়ে পড়ে। আমি দেখছি, আমি অনেক পেছনে আছি, পেছনে বসে আছি, এবং আমি দর্শক আসন থেকে দেখছি যে মানুষটা অডিটোরিয়ামে ঘুরে ঘুরে স্টেজে কি হবে, স্টেজের তলায় ঘুরে ঘুরে নানা দিকে চোখ রাখছে, কান রাখছে এবং নির্দেশ দিচ্ছে যেটা এই, এটা এই, এটাই। একে বলে পরিচালক। এবং একটা অনুষ্ঠান হচ্ছিল, সেই অনুষ্ঠানে দর্শক হিসেবে গেছি, সেখানে দেবুদা সঙ্গীত পরিচালনায় রয়েছেন, সেটা রীতিকার অনুষ্ঠান ছিল। এবং আমি মনে মনে ভাবছি আরেকটা জিনিস, একই সঙ্গে দুটো ভাবনা আসছে আমার। একটা তো আমি দেখছি, দেখে আস্তে আস্তে আমার ফ্যান হওয়াটা হচ্ছে। আমি কর্মচাঞ্চল্য দেখছি, কিভাবে উনি নিজের দাপটে নিচ্ছেন দেখছি। আরেকটা জিনিস ভাবছি ব্যাক অফ দ্য মাইন্ড, যে এই লোকটার চৌহদ্দিতে আদৌ কি আমি পৌঁছতে পারবো কোনোদিন? কি এই মানুষটা আমাকে সামনে আরেকজন মানুষ হিসেবে গ্রহণ করবেন? আমি কি সেই জায়গায় নিয়ে যেতে পারবো নিজেকে, যে এর সঙ্গে পরিচিত হতে পারি? পরিচিত মানে এমনি নমস্কার আমি দেবুদা, আমি একজন ভক্ত, সেই পরিচয় নয়। আমার কাজের মাধ্যমে পরিচয় তৈরি করা, যাতে দেবুদার কাছে শুধু আমি না, আমার কাজ পৌঁছে যায়। সেই জিনিসটা কি আদৌ কোনোদিন হতে পারবো? থেকে আজকে জিডি বিড়লা সভাঘরে যখন অনুষ্ঠান করে এসে আমি ফোনটা খুলছি, দেখছি 27টা মেসেজ ঢুকছে এই মানুষটা। এইটা একটা কিন্তু বিরাট বড় আমার কাছে আশীর্বাদ। এবং দেবুদার সঙ্গে নানাবিধ কাজের অভিজ্ঞতা আছে। এই মানুষটাকে আজকের এপিসোডে খুবই বড় মাপের একজন মানুষ আমার জীবনে, কাজে একটা এপিসোডে তো কুলিয়ে ওঠা যাবে না। আমি দেবুদাকে আবার চাইবো, এবং রকবাজে দেবুদা আরেকবার তোমাকে আসতে হবে, এবং আমরা সেদিন কিভাবে আমরা দুজন একে অন্যের সঙ্গে কাজ করেছি সেই গল্পে থাকবো। দেবুদা, কথা প্রসঙ্গে আজকে একটা গানের কথা উঠে এলো, হাওয়ায় পা। হাওয়ায় পা তোমার ভালো লাগে গানটা? দারুণ, দুর্দান্ত গান। একটু গাই? হ্যাঁ, গা। এটা দিয়ে আজকে তাহলে আজকের পর্বটা শেষ করি। ফিরবো না, আমি ফিরবো না, শুনেছি যে ডাক নিশাচরীর, কার নিশ বহুতল হালকা চোখের জল, তার চেয়ে হালকা শরীর। ফিরবো না, আমি ফিরবো না, শুনেছি যে ডাক নিশাচরীর, কার নিশ বহুতল হালকা চোখের জল, তার চেয়ে হালকা শরীর। জীবন আমার কাছে এখনো লুকিয়ে আছে, জীবন কি সময়ের দাস। হাওয়ায় পা আমার, হাওয়ায় পা, আর বাতাসে আমার বিশ্বাস। জীবন আমার কাছে এখনো লুকিয়ে আছে, জীবন কি সময়ের দাস।
হাওয়ায় পা আমার, হাওয়ায় পা আর বাতাসে আমার, বাতাসে আমার বিশ্বাস। অসাধারণ অসাধারণ। The World presents Rock Buzz by Rupam Islam, powered by Dollar, where the change.